রাষ্ট্র পরিচালনার যে কোনো দুটি নির্দেশাত্মক নীতি লিখুন। রাইট এনি টু ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুটি নির্দেশাত্মক নীতি হল যথাক্রমে এক, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্পর্কিত নীতিসমূহ, দুই, শাসন কাঠামো উন্নয়ন সম্পর্কিত নীতিসমূহ। দুই, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রারম্ভিক শিক্ষা সংক্রান্ত বিশেষ সাংবিধানিক নির্দেশটি উল্লেখ করুন, অথবা ৪৫ নম্বর ধারার সুপারিশগুলি উল্লেখ করুন। ৪৫ নম্বর ধারা অনুসারে সংবিধান কার্যকরী হওয়ার ১০ বছরের মধ্যে রাষ্ট্রকে ১৪ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। সুতরাং এই ধারা সকল শিশুর প্রারম্ভিক শিক্ষাকে সুনিশ্চিত করে। এই ধারার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে শিক্ষার অধিকার আইন অথবা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি উল্লেখ করুন। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টের একটি বিশেষ দিক হল গ্রামীণ শিক্ষা সম্পর্কে এক নতুন চেতনা। গ্রামের মানুষ গ্রামেই প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যে কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি হল: এক, গ্রামীণ শিক্ষার বিভিন্ন স্তর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষার কাঠামো সম্পর্কে বলেছে: বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক স্তরে ৮ বছরের বুনিয়াদী শিক্ষা, ৬ থেকে ১৪ বছর বয়স। বুনিয়াদী উত্তর বা মাধ্যমিক শিক্ষা, পরবর্তী ৩ বছরের বুনিয়াদী উত্তর বা মাধ্যমিক শিক্ষা, ১৫ থেকে ১৭ বছর। কলেজীয় শিক্ষা, ৩ বছরের গ্রামীণ কলেজীয় শিক্ষা অথবা ১৮ থেকে ২০ বছর। স্নাতকোত্তর স্তর বা বিশ্ববিদ্যালয় শিক্ষা, ২ বছরের স্নাতকোত্তর স্তর বা বিশ্ববিদ্যালয় শিক্ষা, ২১ থেকে ২২ বছর। পাঠ্যক্রমে গ্রামীণ বিষয় সংযোজন। কমিশনের মতে গ্রামীণ সমাজ, সংস্কৃত, শিল্প এবং অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রম রচনা করতে হবে। শিক্ষা প্রান্তিকীকরণ কি? হোয়াট ইজ মার্জিনালাইজেশন ইন এডুকেশন? শিক্ষায় প্রান্তিকতা হল পরিমাণগত দিক থেকে কম শিক্ষা পাওয়া, গুণগত দিক থেকে নিম্নমানের শিক্ষা পাওয়া। ভারতীয় শিক্ষায় প্রান্তিক বলতে বোঝায় নারী, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, পথশিশু, বস্তি শিশু, শিশু শ্রমিক, বিশেষ চাহিদা শনাক্ত শিশু ইত্যাদি। এরা যেমন পরিমাণগত দিক থেকে কম শিক্ষা পায়, তেমনি গুণগত দিক থেকে নিম্নমানের শিক্ষা লাভ করে থাকে। শিক্ষায় দুটি বৈষম্যের উল্লেখ করুন, অথবা শিক্ষা সংক্রান্ত অসমতার কয়েকটি কারণ লিখুন, অথবা শিক্ষা সংক্রান্ত অসমতার 4টি কারণ লিখুন। শিক্ষাক্ষেত্রে নানা কারণে বৈষম্য ঘটে থাকে। সেগুলি হল: জাতীয় শিক্ষা ব্যবস্থার অভাব। শিক্ষার জাতীয়করণ আমাদের দেশে এখনও সম্ভব হয়নি। ফলে সারা দেশে বিভিন্ন রাজ্যে শিক্ষার কাঠামো, বিদ্যালয়ের মান, শিক্ষক নিয়োগ পদ্ধতি, পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি ইত্যাদির বিভিন্ন ক্ষেত্রে অনেক বৈষম্য পরিলক্ষিত হয়, যা শিক্ষায় বৈষম্যের অন্যতম কারণ। পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। সারা দেশে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব শিক্ষায় বৈষম্যের একটি অন্যতম কারণ বলা যায়। যোগ্য শিক্ষকের অভাব। যোগ্য শিক্ষকের অভাব শিক্ষায় অসমতার অন্যতম কারণ। গ্রামাঞ্চলে বা দুর্গম অঞ্চলে এই সমস্যা আরও প্রকট। শহরাঞ্চলের শিক্ষক শিক্ষিকারা গ্রামাঞ্চলে চাকুরি গ্রহণে অনীহা প্রকাশ করে। ফলে গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় বা যথোপযুক্ত শিক্ষক থাকে না। শিক্ষা প্রতিষ্ঠানের মানের তারতম্য। শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকার মান, পঠন পাঠনের মান ইত্যাদি ব্যাপারে সরকারি, বেসরকারি, সম্পূর্ণ সরকারি, সরকার অনুমোদিত গ্রাম শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায়।
মূল্যবোধ বলতে কি বোঝেন? মূল্যবোধ কথাটির ইংরেজি প্রতিশব্দ ভ্যালু শব্দটি লাতিন শব্দ ভ্যালিয়ারি থেকে এসেছে, যার অর্থ হলো স্ট্রং। অক্সফোর্ড ডিকশনারিতে ভ্যালু শব্দটির অর্থ হলো মূল্য। আভিধানিক অর্থে মূল্যবোধ হলো গুণের অভ্যন্তরীণ মূল্য। মূল্যবোধ বলতে সেই বোধকে বোঝায় যা মানুষকে ভালো, সত্য, ন্যায় প্রভৃতিকে গ্রহণ করতে শেখায় এবং বিপরীতগুলিকে বর্জন করতে শেখায়। কেন এর মতে মূল্যবোধ হলো সেই সকল আদর্শ, বিশ্বাস ও নীতি যা কোনো সমাজ এবং সেই সমাজের বেশিরভাগ সদস্য পোষণ করেন। অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কি? উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির কথা বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলির দীনদশা বা দৈন্যদশা দূর করতে এবং সাক্ষরতা কর্মসূচির প্রসার ঘটাতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এক বিশেষ প্রকল্প হলো অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প। প্রাথমিক স্তরের সকল শিক্ষা সহায়ক উপকরণকে বোঝাতে ব্ল্যাকবোর্ড শব্দটি প্রতীক হিসেবে ধরা হয়েছে। এই প্রকল্পের অন্যতম কর্মসূচি হলো ঋতু উপযোগী দুখানা বড় ঘরের ব্যবস্থা থাকবে। প্রতিটি বিদ্যালয়ে পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা থাকবে। প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ থাকবে। 2 জন অভিজ্ঞ শিক্ষক থাকবেন, এদের মধ্যে একজন মহিলা হবেন। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বলতে কি বোঝায়? সকল নাগরিকের উদ্দেশ্যে দেশের লিখিত সংবিধান দ্বারা রক্ষিত ও সুনিশ্চিত অধিকারগুলিকেই মৌলিক অধিকার বলা হয়ে থাকে। সাধারণ অর্থে মৌলিক অধিকার বলতে বোঝায় সেই সকল অধিকারগুলিকে যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে একান্ত অপরিহার্য। মৌলিক অধিকার সকল নাগরিকের মানবাধিকারের মূল ভিত্তি। ভারতের সংবিধানের 3য় খণ্ডে বর্ণিত ওই অধিকারগুলি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল ব্যক্তির ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার 2টি ভূমিকা লিখুন। শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার ভূমিকা অনস্বীকার্য। এর মধ্যে 2টি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সৌভ্রাতৃত্ব বোধ গঠন। শিশুদের মধ্যে ঈর্ষাপরায়ণ মনোভাব দূরীকরণে এবং সৌভ্রাতৃমূলক মনোভাব গঠনের ক্ষেত্রে পিতামাতার ভূমিকা যথেষ্ট। সহনশীল মনোভাব জাগ্রতকরণ। শিশুদের মধ্যে সহনশীল মনোভাব গঠনে পিতামাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর এই সহনশীলতা মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। বিভিন্ন প্রকার মূল্যবোধ কি? মূল্যবোধ হলো কিছু নির্দিষ্ট নীতি, ধারণা, আদর্শমান ও মূল্যমান যা আমাদের ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ভালো মন্দ প্রভৃতির মধ্যে পার্থক্য করতে শেখায়। মূল্যবোধ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন বৌদ্ধিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ। শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝেন, অথবা শিক্ষায় সমতা বলতে কি বোঝেন? শিক্ষায় সমসুযোগ বলতে বোঝানো হয় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিককে সমান শিক্ষার সুযোগ প্রদান। নিজস্ব সামর্থ্য বা ক্ষমতা, প্রবণতা, আগ্রহ, যোগ্যতা অনুযায়ী প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধনে সমস্ত ধরনের বাধা বা প্রতিবন্ধকতা অপসারণ করাই হলো সমসুযোগের মূল উদ্দেশ্য। প্রত্যেক ব্যক্তির সর্বাঙ্গীন ও সর্বোচ্চ বিকাশ সাধনের জন্য প্রয়োজন অনুযায়ী শিক্ষার সুযোগ সৃষ্টি করাই হলো শিক্ষার সমসুযোগের মূল কথা। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা বলতে কি বোঝায়? ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা বলতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলিকে বোঝায়। এই যুগ্ম তালিকায় মোট 47টি ধারা রয়েছে, যার মধ্যে 6টি ধারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষা সংক্রান্ত।
এই জন্য শিক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্ব কেন্দ্র ও রাজ্যকে যৌথভাবে পালন করতে হয়। বিদ্যালয়ের পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। বিদ্যালয়ের পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি কর্মসূচি হলো, এক, পঠন পাঠন। বিদ্যালয়ে যখন কোনো বিষয় আলোচনা হয় তখন ওই বিষয় আলোচনার সময় বিভিন্ন দেশের কি অবস্থান আছে তা তুলে ধরা যেতে পারে। এই কারণে নানা বিষয় যেমন ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বাণিজ্য ইত্যাদি বিষয়ে পাঠদানের সময় বিভিন্ন দেশের মধ্যে তুলনা করা বা পারস্পরিক নির্ভরশীলতা ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া দরকার। পাঠ্যক্রমের পুনর্বিন্যাস। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পুনর্বিন্যাস প্রয়োজন বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক অনুকূল মনোভাব গড়ার জন্য। পুনর্বিন্যাসিত পাঠ্যক্রমের মাধ্যমে পাঠদান করলে শিক্ষার্থীর মধ্যে ধীরে ধীরে আন্তর্জাতিকতা বোধ গড়ে ওঠে। ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায় অথবা ত্রিভাষা সূত্র কি? কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 1966 বা ভাষা শিক্ষার সমাধানের জন্য ত্রিভাষা সূত্র এর সুপারিশ করে। শিক্ষার বিভিন্ন স্তরে ত্রিভাষা সূত্র কিভাবে কার্যকর হবে সে ব্যাপারে কমিশনের অভিমত হলো, নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, সরকারি বা রাষ্ট্রীয় ভাষা, একটি আধুনিক ভারতীয় বা আধুনিক বিদেশি ভাষা, একটি প্রাচীন ভাষা অতিরিক্ত ঐচ্ছিক পাঠ্য হিসেবে দেওয়া যেতে পারে। উচ্চ মাধ্যমিক স্তরে একটি আধুনিক ভারতীয় ভাষা, আধুনিক বিদেশি ভাষা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান, জার্মান, সুইডিশ, চাইনিজ, জাপানিজ ইত্যাদি, প্রাচীন ভাষা, সংস্কৃত, আরবি, ফার্সি। বিভেদীকরণের অর্থ কী? বিভেদীকরণ বা ডিসক্রিমিনেশন শব্দটি লাতিন শব্দ ডিসক্রিমিনার্ল থেকে এসেছে। ডিসক্রিমিনার্ল থেকে এসেছে, যার অর্থ হলো পৃথক করা। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্য ব্যক্তি বা গোষ্ঠীর তুলনায় তাদের গোত্র, বর্ণ, জাতপাত, ধর্ম, ভাষা, লিঙ্গ, বয়স ও জন্মস্থান ইত্যাদি বিভিন্ন কারণে একই পরিস্থিতিতে ভিন্নতর আচরণের শিকার হয় এবং সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা, মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত হয়, তখন তাকে বিভেদীকরণ বলা হয়। পশ্চিমবঙ্গের সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। পশ্চিমবঙ্গের সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো জেলা প্রাথমিক শিক্ষা প্রকল্প কর্মসূচি। 1994 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের আর্থিক সহায়তায় ডিপিইপি নামে কর্মসূচিটি আরম্ভ হয়। এর মূল লক্ষ্য হলো প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করে তোলা। এই কর্মসূচির 85% টাকা আগে ব্রিটিশ সরকার থেকে এবং বাকিটা পশ্চিমবঙ্গ সরকারকে ব্যয় করতে হয়। সর্বশিক্ষা মিশন কমিশন কর্মসূচি নবম পঞ্চম বার্ষিকী পরিকল্পনাকালে 1997 থেকে 2002 সাল সারা ভারতবর্ষ জুড়ে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর প্রারম্ভিক শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি চালু হয়, যা বর্তমানে সর্বশিক্ষা মিশন নামে পরিচিত। শিক্ষায় অসমতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায় লিখুন। শিক্ষায় অসমতা বা বৈষম্য দূরীকরণের সম্ভাব্য উপায় লিখুন। শিক্ষায় অসমতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায় হলো, এক, জাতীয় শিক্ষা ব্যবস্থা। সারা দেশে একটি জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার জাতীয় কাঠামোর 10+2+3 পাশাপাশি জাতীয় পাঠ্যক্রম, জাতীয় মূল্যায়ন ব্যবস্থা, শিক্ষার মান, শিক্ষক নিয়োগ ও শিক্ষণের শর্ত বা নিয়মাবলী ও যোগ্যতা প্রভৃতি সারা দেশে একরকম হওয়া উচিত। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার। সাধারণ বিদ্যালয় ব্যবস্থা। শিক্ষায় সকলকে সমান সুযোগ দেওয়ার জন্য সাধারণ বিদ্যালয় ব্যবস্থা চালু করতে হবে।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বিদ্যালয়ে সকলের প্রবেশ অধিকার থাকবে এবং সমস্ত বিদ্যালয়ের মান হবে উন্নত ও প্রত্যেক বিদ্যালয় হবে সম্মান সম্পন্ন। অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কি? 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির কথা বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলির দৈন্যদশা দূর করতে এবং সাক্ষরতা কর্মসূচির প্রসার ঘটাতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এক বিশেষ প্রকল্প হলো অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প। প্রাথমিক স্তরের সকল শিক্ষা সহায়ক উপকরণকে বোঝাতে ব্ল্যাকবোর্ড শব্দটিকে প্রতীক হিসেবে ধরা হয়েছে। এই প্রকল্পের অন্যতম কর্মসূচি হলো ঋতু উপযোগী দুখানা বড় ঘরের ব্যবস্থা থাকবে, প্রতিটি বিদ্যালয়ে পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা থাকবে, প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ থাকবে, 2 জন অভিজ্ঞ শিক্ষক থাকবেন, এদের মধ্যে একজন মহিলা হবেন। বিদ্যালয় গুচ্ছের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। কোঠারি কমিশন একটি মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে তার পার্শ্বস্থ এলাকায় অবস্থিত প্রাথমিক, বুনিয়াদি ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে একটি জট গঠন করার কথা বলেছে, যা স্কুল জট বা বিদ্যালয় গুচ্ছ নামে পরিচিত। বিদ্যালয় গুচ্ছের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিচ্ছিন্নতার মনোভাব দূরীকরণ। বিদ্যালয়গুলির মধ্যে যে বিচ্ছিন্নতা আছে তা দূর করে সমন্বয় সাধন করা বিদ্যালয় গুচ্ছের অন্যতম বৈশিষ্ট্য। সহযোগিতার মনোভাব গঠন। বিদ্যালয় গুচ্ছের অন্যতম বৈশিষ্ট্য হল বিদ্যালয়গুলির মধ্যে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে সহযোগিতার মনোভাব গড়ে তোলা। ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো 2টি মৌলিক কর্তব্য লিখুন। 1976 সালে 42তম সংবিধান সংশোধিত 51A ধারায় যেসব মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে তার মধ্যে 2টি হল ভারতীয় সংবিধানকে মেনে চলা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করা, যেসব মহান আদর্শ স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল সেগুলির প্রশংসা করা ও অনুসরণ করা। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিখুন। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ের 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে। ভারতের মূল সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছে। সম্পত্তির অধিকার বর্তমানে সাধারণ আইনগত অধিকারে পরিণত হয়েছে। এখন সংবিধানের যে 6 প্রকার মৌলিক অধিকার সন্নিবিষ্ট আছে সেগুলি হল সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নম্বর ধারা এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 32 থেকে 35 নম্বর ধারা। নবোদয় বিদ্যালয়ের 2টি উদ্দেশ্য লিখুন। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয়ের ধারণাটি সর্বপ্রথম অন্তর্ভুক্ত হয়। এই বিদ্যালয়ের উদ্দেশ্যগুলি হল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা, বিনামূল্যে শিক্ষার্থীদের হোস্টেলে থাকার ব্যবস্থা করা, বিদ্যালয়গুলি আবাসিক, সহশিক্ষামূলক ও অবৈতনিক করে তোলা। ভারতবর্ষের শিক্ষা পলিসির নিরিখে PAO অথবা কর্মসূচি বলতে কি বোঝেন, অথবা PAO কি, অথবা পলিসি অথবা প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 অথবা POA কি? জাতীয় শিক্ষানীতি 1986 কে মূল্যায়ন করার জন্য 2টি কমিটি গঠন করা হয়, যথা রামমূর্তি কমিটি ও জনার্দন কমিটি।
এই দুটি কমিটির রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি 1986-তে কিছু পরিবর্তন করা হয়। সেই পরিবর্তিত শিক্ষানীতি হলো জাতীয় শিক্ষানীতি 1992। জাতীয় শিক্ষানীতি 1992 এটি প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 বা পিওএ নামে পরিচিত। যদি কোশ্চেনে থাকে জাতীয় শিক্ষানীতি কি বা জাতীয় শিক্ষানীতি কাকে বলা হয় বা কত সালে হয়, এই প্রশ্নটা পিওএ কি, এটা একই। এটি প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 বা পিওএ নামে পরিচিত। এই সংশোধিত শিক্ষানীতির শিরোনাম ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিভাইজড পলিসি ফর্মুলেশন 1992। কমন স্কুল সিস্টেম বলতে কি বোঝায়? শিক্ষাক্ষেত্রে অসমতা দূরীকরণে ও সকলের সমান সুযোগ দানের জন্য কোঠারি কমিশন সাধারণ বিদ্যালয় বা কমন স্কুল স্থাপনে সুপারিশ করে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে এমনকি অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর সকল শিশুদের জন্য শিক্ষা গ্রহণের সমান সুযোগ থাকে। সেই ধরনের বিশেষ বিদ্যালয়কে কমন স্কুল বলা হয়ে থাকে অথবা সাধারণ বিদ্যালয় বলে। কমন স্কুল সিস্টেমের বৈশিষ্ট্য। কমন স্কুল সিস্টেমের দুটি বৈশিষ্ট্য হলো সমসুযোগ প্রদান। কমন স্কুল সিস্টেমের অন্যতম বৈশিষ্ট্য হলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল শিশু বিদ্যালয়ে পড়ার সমান সুযোগ পাবে। অবৈতনিক। সাধারণ বিদ্যালয় বা কমন স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বেতন গ্রহণ করা হয় না, সম্পূর্ণ অবৈতনিকভাবে শিক্ষাদান করা হয়ে থাকে। শিক্ষায় অসমতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায় লিখুন। এই প্রশ্নটি আগে বুঝিয়েছি আমি। ইকুইটি থেকে সমতাকে আলাদা করুন। সাম্য বলতে ন্যায্যতা ও ন্যায় বিচারকে বোঝানো হয়ে থাকে। অন্যদিকে সমতা বা ইকুয়ালিটি বলতে সমান সুযোগ দানকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ ইকুয়ালিটি বলতে অভিন্নতাকে বোঝায়। সমতার মাধ্যমে সাম্য অর্জিত হয় না, কিন্তু সাম্যের মাধ্যমে সমতা অর্জন করা সম্ভব। রাষ্ট্র পরিচালনার যে কোনো দুটি নির্দেশাত্মক নীতি লিখুন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুটি নির্দেশাত্মক নীতি হলো যথাক্রমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্পর্কিত নীতিসমূহ, শাসন কাঠামো উন্নয়ন সম্পর্কিত নীতিসমূহ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝেন অথবা শিক্ষায় সমতা বলতে কি বোঝেন? শিক্ষায় সমসুযোগ বলতে বোঝানো হয় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিককে সমান শিক্ষার সুযোগ প্রদান। নিজস্ব সামর্থ্য বা ক্ষমতা, প্রবণতা, আগ্রহ, যোগ্যতা অনুযায়ী প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধনের সমস্ত ধরনের বাধা বা প্রতিবন্ধকতা অপসারণ করাই হলো সুযোগের মূল উদ্দেশ্য। প্রত্যেক ব্যক্তির সর্বাঙ্গীন ও সর্বোচ্চ বিকাশ সাধনের জন্য প্রয়োজন অনুযায়ী শিক্ষার সুযোগ সৃষ্টি করাই হলো শিক্ষার সমসুযোগের মূল কথা। ভারতবর্ষে প্রারম্ভিক শিক্ষা বলতে কি বোঝানো হয় তা স্পষ্ট করুন, অথবা সর্বজনীন প্রারম্ভিক শিক্ষা কি? সর্বজনীন প্রারম্ভিক শিক্ষা বলতে 6 থেকে 14 বছর বয়স্ক অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিশুকে সর্বজনীন বাধ্যতামূলক ও অবৈতনিক কার্যকর শিক্ষাদান করাকে বোঝায়। এই শিক্ষার অন্যতম নীতি হলো সকলকে বিদ্যালয়ে ভর্তি, ধরে রাখা ও সকলের পারদর্শিতার অধিকার। এই শিক্ষায় সাধারণ শিক্ষার্থীকে ভাষা জ্ঞান সম্পর্কে আত্মবিশ্বাসী ও বিজ্ঞান সচেতন করে তুলতে হবে। প্রান্তিক শ্রেণীভুক্ত যে কোনো 4 ধরনের জনগোষ্ঠীর উল্লেখ করুন। প্রান্তিক শ্রেণীভুক্ত জনগোষ্ঠী হলো তপশিলি জাতি, তপশিলি উপজাতি, নারী, সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রভৃতি। ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায়? কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 1966 ভাষা শিক্ষার সমাধানের জন্য ত্রিভাষা সূত্র এর সুপারিশ করে। এটি আমি আগেও বুঝিয়েছি, আবার বলছি। শিক্ষার বিভিন্ন স্তরে ত্রিভাষা সূত্র কিভাবে কার্যকর হবে
সে ব্যাপারে কমিশনের অভিমত হলো নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, সরকারি বা রাষ্ট্রীয় ভাষা, একটি আধুনিক ভারতীয় বা আধুনিক বিদেশি ভাষা, একটি প্রাচীন ভাষা অতিরিক্ত ঐচ্ছিক পাঠ্য হিসেবে দেওয়া যেতে পারে। উচ্চ মাধ্যমিক স্তরে একটি আধুনিক ভারতীয় ভাষা, আধুনিক বিদেশি ভাষা যেমন ইংরেজি, ফরাসি, রাশিয়ান, জার্মান, সুইডিশ, চাইনিজ, জাপানিজ ইত্যাদি, প্রাচীন ভাষা সংস্কৃত, আরবি আর ফার্সি। কেন্দ্রীয় তালিকাভুক্ত শিক্ষা সংক্রান্ত যে কোনো দুটি বিষয় উল্লেখ করুন। কেন্দ্রীয় তালিকায় যে সমস্ত শিক্ষা সংক্রান্ত বিষয় আছে সেগুলি হলো 13 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে আছে বিদেশের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির সম্পর্কে বিষয়টি। 63 নম্বর অনুচ্ছেদ বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা ও উন্নয়ন সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীন। 65 নম্বর অনুচ্ছেদ পেশাগত ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের তদারকি করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। 66 নম্বর অনুচ্ছেদ উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানগুলির কাজের মধ্যে সমন্বয় সাধন করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য। আরো কোনো প্রশ্ন যদি তোমাদের লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও। কারোর কোনো কিছু লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি দেওয়ার